রাজধানী ঢাকা এখন আন্দোলনের মূল কেন্দ্র। ছোট বড় যে কোনো ইস্যুতে এই মুহূর্তেই উত্তাল হয়ে উঠছে ঢাকার রাজপথ। বিভিন্ন দাবিতে ও প্রতিবাদে প্রায় চলছে ঘন্টার পর ঘন্টা অবরোধ, ব্লকেড, সমাবেশ ও ঘেরাওয়ের মতো কর্মসূচি। এতে যানজট যেমন বাড়ছে, সঙ্গে বাড়ছে জনভোগান্তি। আন্দোলন ও দাবির রাজনীতি নিয়ে আজকের দেশ সাম্প্রতিক আলোচনা করব আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আমি রাবে ইসলাম স্নেহা আপনাদের সাথে রয়েছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকে। আমাদের সাথে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আন্দোলন ও দাবির রাজনীতি। আমাদের দেশ সাম্প্রতিক নিবেদন করছেন আরআইস এঙ্গেল অ্যান্ড চ্যানেল স্কয়ার বার। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনাটি এগিয়ে নিতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানীয় অতিথি। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন জনাব খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি। এরপরেই রয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভীষণ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আমি প্রথমেই যেতে চাই খন্দকার মাসুকুর রহমান মাসুক, আপনার কাছে আমার যে প্রশ্ন, তার আগে কিছু কথা বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আজ যেন আন্দোলনের শহর হয়ে উঠেছে ঢাকা। সেই ক্ষেত্রে বলা যায় সরকার পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। প্রতিদিনই নতুন নতুন দাবিতে আন্দোলনে নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সচিবালয় থেকে গ্রাম পুলিশ, বিশ্ববিদ্যালয় থেকে কলেজ, রিক্সা চালক থেকে রেলকর্মী, সর্বত্রই দাবির মিছিল। প্রশ্ন উঠছে, দাবির আন্দোলন থামছে না কেন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আমি যদি এই রাষ্ট্রকে একটা পরিবার ধরি এবং প্রধানমন্ত্রী বলেন, প্রধান উপদেষ্টা বলেন, পরিবারের পিতা অথবা মাতা মনে করি, আর সবাই তার সন্তান, সমতুল্য সন্তান মনে করি, কোন পিতা মাতা সন্তানের চাহিদা পূরণ করার জন্য সকল পিতামাতাই আপ্রাণ চেষ্টা করে। সে রিক্সাওয়ালার পিতামাতা কিংবা বড় ক্যাবিনেট সেক্রেটারি পিতামাতা অথবা তার সন্তান, সে সাধ্য মতো চেষ্টা করে। এর অনেক উদাহরণও আছে, পত্রিকাও দিয়েছে। হ্যাঁ, আমি দেখেছি এক ভ্যানালা তার ছেলের দাবি দিয়েছে মোটরসাইকেল, সে কিনে দিয়েছে। তাতে ভাবেন আপনি তার উদ্বৃত্ত আয় করতে কত কষ্ট করতে হয়েছে। কেমনে জানলেন আপনি? আমার এক রাস্তা পেরে দাঁড়াইয়া গল্প করতেছে, এক মোটরসাইকেল এসে তাকে একদিন হাত ভেঙে দিয়েছে, তাকে ধরা হয়েছে। ধরার পর দেখা গেল সে এক ভ্যানওয়ালার ছেলে। বললো তারপর ছেড়ে দিলাম। আমি ভাবলাম হয়তো ওই ছেলে বাবার উপরে বাড়তি প্রেশার দিয়েছে। সংসার খরচের একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর বাইরে এই উপার্জন করতে হলে তাকে অনেক কষ্ট করতে হয়। কেন বললাম? আমি দাবি দেওয়া অযৌক্তিক এ কথা বলবো না, সকল দাবি দেওয়া যৌক্তিক ধরেই নেই। সেই দাবি দেওয়া পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের, ব্যক্তির, গোষ্ঠীর, রাজনৈতিক দলের থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। সেই দাবি দেওয়া উপস্থাপনে, দাবি দেওয়া বাস্তবায়ন করতে গিয়ে যে কথাটি বলছেন আপনি, জনভোগান্তি, যানজট যাতে না হয়, এই একটা গোষ্ঠীর দাবি দেওয়া বাস্তবায়ন করতে গিয়ে একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি কষ্ট দিতে পারেন না। আর দাবি দেওয়া যারা করেন, এটা যে এখন আগামী দিনেও একটাই, ধরেন আপনার নির্বাচিত সরকার আসলেও দাবি দেওয়া থাকবে, সবসময় স্বপ্নমিলিত ছিল। যারা দাবি দেন তারা ভাবতে হবে সরকারের বা পিতা মাতার কতখানি সাধ্য রয়েছে, এটা ভাববার বিষয়। তারপর একটা কথা অনেক আগেই উঠেছিল, আগে দেখেন এটা একটা রাজনৈতিক লাইনে, সেখানে যে পল্টনে একটা সমাবেশ হতো, সেই মাঠটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক সময় মানিক মিয়া এভিনিউ বড় সমাবেশ, সাংবাদিক সাহেব, এই পল্টন মাঠে সমাবেশ হলে এই যে আমিও তো একটা দলের রাজনৈতিক কর্মী, হ্যাঁ, আমার বিবেকও নাড়া দেয়। এটা রাস্তা বন্ধ করলে কত কষ্ট হয়।
আবার অন্য দলের এরকম করলে তখন আমিও কষ্টে ভোগান্তি পাই। সেই ইসের থেকে আমি বলছি, এই আমাদের একটা ধারণা ছিল বা এখনো আছে, আমি আশা করি 5 আগস্ট বিপ্লব বলেন, গণঅভ্যুত্থানের পরে দেশ, রাষ্ট্র বলেন, রাজনীতিবিদ বলেন, প্রতিষ্ঠান বলেন, সবার মধ্যে একটা বোধোদয় হবে এই সব কিছুই তো জনগণের জন্য, তাই না? রাজনৈতিক দলের কাজ কি? জনগণের বিপদ পাশে দাঁড়া, জনগণের যৌক্তিক দাবিকে সমর্থন করা, এই তো রাজনৈতিক দলের কাজ নাকি? জনগণ যদি তাদেরকে তাদের সেবা করার জন্য নির্বাচিত করে, তারা নির্বাচিত জনগণের সেবা করবে। যদি জনগণের নির্বাচিত জনগণের ভাষা না বোঝে, এরকম ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে বিদায় নিতে হয়। এত একটা পুরনো দল, যে দলে প্রধান থেকে সকল এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ ও জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বাইতুল মোকাররমের ইমামকে পালিয়ে যেতে হয়, তার মানে জনগণের ভাষা না বুঝলে ওই ভোগান্তির কথা চিন্তা করতে হবে। জনাব মাসুক, আপনার কি মনে হয় এই সরকার কি জনগণের ভাষা বুঝতে পারছে? না, আমি বলি এটা সকলে এই শিক্ষাটা হওয়া উচিত আমাদের। হ্যাঁ, এই সরকার একটা রাজনৈতিক সরকার না, এটা প্রেক্ষাপটে হয়েছে। এরকম 90-তে এরশাদের পতনের পর গণঅভ্যুত্থান বললাম, তো তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, 90 দিনের নির্বাচন দিয়ে ব্যবস্থা করে আর চলে গিয়েছিল, সেটা একটা ভিন্ন জিনিস। আজকে এই 5ই আগস্ট আগামীতে 1 বছর হবে। এটা নির্বাচিত সরকারের দ্বারা, এটা অনির্বাচিত সরকার, এটা নির্বাচিত সরকার বিকল্প হতে পারে না। যেমন আজকে আমাদের সাথে অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত একসঙ্গে মিটিং ছিল, ওখান থেকে আসলাম, সেখানে আমরা এটা উত্থাপন করেছি। দেখেন, গ্রামগঞ্জের মানুষের সবচেয়ে কার দরকার জানেন? এটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আর ইউনো ওসি এর বাইরে তাদের ডিসিরও তাদের দরকার নাই। কমিশনার, বিভাগীয় কমিশনার, সচিব তো দূরের কাজ, মন্ত্রীর কাছে তাদের কাজ নাই। তো ফোন করে, ভাই আমার ছেলের বউ চলে গেছে, ফোন ধরে রিসিভ করে কথা বলে না, এরও থানায় বলে দেন। এই কাজ তাদের সর্বোচ্চ। এই 5 আগস্টের পর এরকম সুপারিশ মানে করতে গিয়ে আবার শুনতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি। ঘুম নাই, পেপার পড়তে পারি না, টেলিভিশন আগে না দেখে ঘুমাইতাম না, কয়েকটা চ্যানেল কম্পেয়ার করতাম। এই কথা কার কাছে বলতে? জনপ্রতিনিধির কাছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, তারপর সিটি কর্পোরেশন, এটা যেতে পারে, সেটা কিন্তু নাই এখন। এমপির কাছে যত এমপির ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট স্ট্যাটাস সচিবের উপরই হলো। আমার বাড়ির পাশে, ভাই আপনার এমপি আমার এটা করে দেন, এটা ইউনোর কাছে বলতে, ওসির কাছে বলতে পারে না, দাবি দেওয়া বলতে পারে না। এটা নাই বিধায় এটা একটা ভাববার বিষয়। এটা রাজনৈতিক দল নাই, আরে সরকার নাই, নির্বাচিত সরকার থাকলে তো সমস্যার হতো না, সমস্যার হবেই। এখন যারা দাবি দেওয়া তোলেন, আমি তাদের প্রতি তাদের দাবি দেওয়া যৌক্তিক বলবো, কিন্তু তাদেরকে এটা মাথায় রাখতে হবে, জনগণের ভোগান্তি করে। আমরাও দাবি দেওয়া দিচ্ছি, এরশাদের প্রতি হরতাল করছি, আন্দোলন করছি। দেখেন, হরতাল, দুইটা জিনিস। আগে রাজনীতিতে মশাল মিছিল বলতে একটা কথা ছিল, বহুত মশাল মিছিল করেছি, মশাল মিছিলটা নাই। আমি মনে করি এটা ভালো। হরতাল এরা বহুত করেছি, বহুত পিকনিক করছি। আপনারা যদি বিশ্বাস করেন, আমার আজকে গায়ে হলুদ, সেদিন সন্ধ্যায় গেল, ওদিন হরতাল, মাঠে নামছি। এখন মনে করি কি ভুল করলাম, যদি এটা দুর্ঘটনা ঘটতো। বুঝতে পারছি? আচ্ছা, এটা নাই। এগুলো জনগণের ভোগান্তি। আবার একটা বিষয়, উন্নত বিশ্বে আপনি একজন সংবাদ পাঠিকা মিডিয়ার বিরুদ্ধে একটা প্লেকার্ড দিয়ে দাঁড়াইলেন, তোলপাড় হয়। আমাদের দেশে হাজারো সংবাদকর্মী, সংবাদ পাঠিকা দাঁড়াইলে সরকারের আমলে যায় না। বুঝতে পারছি?
এই সব আমি আবারও বলি, রাজনীতিবিদ যারা যারা দেশ পরিচালনা করছেন আগামী দিনে আসবেন, 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে থেকে একটা শিক্ষা আমাদের নেওয়া দরকার। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব মাসুক। আপনার প্রসঙ্গটি টেনে আমি আবারও আপনার কাছে আসব। এই পর্যায়ে যেতে চাচ্ছি মোস্তফা কামাল আপনার কাছে। আপনার কাছে জানতে চাচ্ছি, একটু আগেই জনাব মাসুক বলছিলেন যে সকল দাবি দেওয়া আসলে যুক্তিসঙ্গত। এই যে কোনো দাবি যৌক্তিক, কোনো দাবি আবার সময়োপযোগী, আর কোনোটি অযৌক্তিক, বিচার করবে কে? জি, ধন্যবাদ আপনাকে। রাস্তায় নামা যাবে না, আন্দোলন করা যাবে না, দাবি জানানো যাবে না, ওই রকমটা ভাবা ঠিক নয়। কিন্তু এখানে প্রশ্ন আছে, বিদ্যুতের মিটার রিডার অথবা ট্রেনের কর্মচারী, নার্স অথবা আনসাররা যেসব দাবিগুলো নিয়ে নেমেছে একটাও নতুন বিষয় নয়। এমন যদি হতো যে এই সমস্যাগুলো 5 আগস্টের পর পয়দা হয়েছে, সেই ক্ষেত্রে রাস্তায় নামার একটা যৌক্তিকতা থাকতো। তারপরও নামছে, আগে নামেনি বা নামতে পারেনি, এই জন্য এখন নামবে না, তাও আবার হয় না। তো এখন যে সরকারটি আছে অরাজনৈতিক সরকার, যারা যারা রাস্তায় নামছে তাদের কিছু কিছু দাবি পূরণ হচ্ছে। অর্থাৎ কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, এক ধরনের খাজা বাবার মধ্যে আমরা কিন্তু আছি। তিনি সবার কথা শোনেন, এমনকি তিনি বলেও দিয়েছেন ওনার সমালোচনাও যেন আমরা মন ভরে করি। তো তার অর্থ কি এটা যে আমার মন চাইলো আমি এখন যমুনার কোনায় চলে গেলাম, মন চাইলো কাকরাইল মোড়ে চলে গেলাম, মন চাইলো শাহবাগে গিয়ে আটকে দিলাম রাস্তাটা? তো এর মধ্য দিয়ে কয়েকটা নতুন বিষয় কিন্তু সামনে এসেছে। যেমন একটা যখন এখন চলছে নগর ভবনে, সেটা নতুন বিষয়, এই দাবির অবশ্যই যৌক্তিকতা আছে। শাহবাগ মোড়ে যেটা হচ্ছে গত কয়েকদিন, ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডের বিচার চেয়ে, সেটা নতুন দাবি, তাদের ওই দাবির যৌক্তিকতা আছে। তো এর আগের যে 15 বছর 7 মাসের যে সরকারটি ছিল, একটু মনে রাখা দরকার যে তখন আপনি রাস্তায় নামা দূরে থাক, জোর গলায় কথাও বলতে পারতেন না। তো এখন যখন কথা বলার সুযোগ পেয়েছেন, তো কথা বলার সুযোগে কথা কিন্তু বলছেন না, বলছেন কথা। মানি না করছেন। কি মানি না ওইটা জিজ্ঞেস করলে বলেন যে জানি না, কিন্তু আপনি মানি না করছেন, রিহার্সাল দিচ্ছেন এক ধরনের। এই সময়টায় যদি নির্বাচনের প্রেসার নিয়ে রাস্তায় নামতেন, সেটা মানানসই হতো। সংস্কারের একটা তাগিদ দিতেন, চাপ দিতেন, সেটা মানানসই হতো। এতগুলো গণহত্যা হয়ে গেল, ওই গণহত্যার বিচারের জন্য চাপ দিতেন, ওটাও খুব মানানসই হতো। যে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করলেন, ওই বিষয়ে যদি আন্দোলন করতেন, রাস্তায় নামতেন, মানি না করতেন, ওইটাও মানাতো। এমনকি আমাদের যে শিক্ষার্থীরা আজকে 8 মাসেও ক্লাসে ফেরত যায়নি, বই খাতা ভুলে গেছে, কাগজ কলম অনেকের নাই, ক্লাসরুমে গেলে এক ছাত্র আরেক ছাত্রকে চেনে না, শিক্ষক ছাত্রকে চেনে না, ছাত্র শিক্ষককে চেনে না। এখন যদি শিক্ষা পদ্ধতি নিয়ে একটা আন্দোলন হতো, কিভাবে পড়াশোনা হবে, পাঠ্যসূচি কি হবে, শিক্ষা পদ্ধতি কি হবে, ওই নিয়ে যদি আন্দোলন হতো, সেটা কিন্তু মানাতো। তো এতে করে আমরা যেটাকে বলি যে ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি, ফরজের দিকে কিন্তু আমরা থাকছি না। ফরজের দিকে থাকলে নির্বাচন নিয়ে বোধহয় এত চেঁচামেচি করতে হতো না। সরকারকে বললেই হতো যে টাইম ফ্রেম দিয়েছেন, ওই টাইম ফ্রেমের মধ্যে যেন নির্বাচনটা হয়, এটা মাঝে মধ্যে একটু মনে করিয়ে দেয়া। অর্থাৎ আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুন, এই 6-7 মাসের মধ্যে দেখা যায়। সেটা আমরা বলি, হুঙ্কার দিয়ে বলি, খিচুনি দিয়ে বলি, আস্তিন গুটিয়ে বলি, কিন্তু বলার জন্যই বলা, অথবা বলাই লাগতো না, অথবা এই নিয়ে ব্যস্ত থাকতেন। এতে করে সামনে একটা সুন্দর নির্বাচন দেখা যেত, সংস্কারগুলো এগোতো। কিন্তু আপনি এখন দেখেন নির্বাচন নিয়ে আপনি কথা বলেন, এই ফাঁকে নিউজম্যান হিসেবে আপনি নিশ্চয়ই বোঝেন যে 1 নাম্বার লিস্টে থাকার কথা নির্বাচন, টান দিয়ে নিয়ে আসছেন আপনি শাহবাগ। পরের দফায় হতে পারতো যে এবার সংস্কারটা দ্রুত করেন, আপনি চলে গেলে যে না কাকরাইল মোড়ে ঘটনা আছে। এর মধ্য দিয়ে কি হচ্ছে, লোকসানটা কার হচ্ছে? ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকার কিন্তু থাকার জন্য আসেনি, এই সরকার এসেছে চলে যাওয়ার জন্য। এক অর্থে ওই সরকারকে আমরা বলতে পারি যাই সরকার, অর্থাৎ যাওয়ার জন্যই এসেছেন তিনি, থাকার জন্য আসেননি। তো এই সরকারকে দিয়ে কিন্তু অনেক কাজ করানো যেত, যেটা রাজনৈতিক সরকারকে দিয়ে
সম্ভব নয়। আবার রাজনৈতিক সরকারকে দিয়ে কিছু কাজ করানো সম্ভব, যেটাই অনির্বাচিত বা অরাজনৈতিক সরকার দিয়ে সম্ভব নয়। আপনাকে ওই ধন্যবাদ। ভারসাম্যটা আমরা কিন্তু রক্ষা করছি না বা রক্ষা করতে পারছি না। জনাব কামাল, আপনার কাছে আরো একটি প্রশ্ন। জনাব মাসুক বলছিলেন যে অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। এই সাথে আরেকটি কথা বলতে চাই যে অনেকের মনে করছেন যে এত দাবির আন্দোলনের কারণ হিসেবে ভাবা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতার দাবি আন্দোলনকে উস্কে দিচ্ছে। আপনি একটু আগে বলছিলেন যে কেউ ফেরত যাবে না, খাজা বাবার দরবার থেকে, এমন একটি কথা যখন বলছিলেন, তাহলে সেই ক্ষেত্রে কি বলা যায় যে অনেকে মনে করছেন যে এই সরকারের আমলে দাবি নিয়ে রাস্তায় নামলেই সেই দাবি পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে? এই কারণটা এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে, লোভও তৈরি হয়েছে। যখন এক পক্ষকে দেখা যাচ্ছে যমুনার আশেপাশে ঘোরাফেরা করছে, হয়তোবা পুলিশ একটা সর্বশেষ একটা যেটা নির্দেশনা দিয়েছে কতটুকুর মধ্যে সমাবেশ করা যাবে না, তারা হয়তো একটু দূরে গিয়ে দুটা ঢিল ছুটছে। হয়তোবা ভাবছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বয়োবৃদ্ধ মানুষ, খেপেন না, চটেন না, রাগ করেন না একটুও, যে চাইলেই বোধহয় পাওয়া যাবে। কিন্তু সেটারও মাত্রা আছে। বুঝতে হবে যে আমরা কোন পাটাতনে দাঁড়িয়ে আছি। মাত্র 8 মাস আগে রক্ত ঝরেছে, শিশু কিশোরদের লাশ পড়েছে, ওই রক্তের দাগগুলো এখনো শুকায়নি। এতে করে বুঝবার বিষয় আছে, উপলব্ধির বিষয় আছে যে কোথায় ছিলাম, কোথায় এলাম, কোন পরিস্থিতি থেকে কোথায় এলাম। তো এই সময়টার তো আমরা একটা সদ্ব্যবহার করতে পারি। একটা বলা হয় যে সময়ের বা সুযোগের ব্যবহার করা, আমরা ব্যবহার না করে বোধহয় একটু একটু অপব্যবহার করে ফেলছি। এই অপব্যবহার করার ফলে জরুরি কাজগুলো হচ্ছে না। আগের সময় একটা খুব প্রচলিত শব্দ ছিল আয়নাঘর, অর্থাৎ আন্দোলন দূরে থাক, জোরে কোথাও কথা বলেছেন বা কোথাও একটু ঘোরাফেরা করেছেন, আপনাকে নিয়ে যাওয়া হতো আয়নাঘরে। সেটাও জানা যেত কয়েক মাস পরে। এখন বোধহয় ওই দৃষ্টি তৈরি হয়ে গেছে কিছু বায়নাঘর, ওখানে বসে বসে বায়না তৈরি করে কোনটা নিয়ে নামবে। এটা কিন্তু ভালো প্রবণতা নয়। মাসুক ভাই সঠিক বলেছেন। ওই প্রবণতা বন্ধ দিয়ে যদি নির্বাচন বিষয়ে আলোচনাটা থাকতো, আমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো বা নির্বাচনটা পেয়ে যেতাম, অথবা 2-4 মাস দেরি হলেও সম্ভবত রাজনৈতিক দলগুলো আপত্তি করতো না। 15 বছর 7 মাস সহ্য করতে পেরেছেন, আর 8-9 মাস বা 10 মাস সহ্য করতে পারবেন না, বিষয়টা কিন্তু তা নয়। তো যখন সাবজেক্ট বেশি হয়ে যাচ্ছে, সামনে উপলক্ষ বেশি আসছে, উপলক্ষের তোড়ে আপনার লক্ষ্য কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। তো নির্বাচিত সরকারও চাইবেন, আবার এই সরকারকে ডিস্টার্বও করবেন, দুইটা কিন্তু সাংঘর্ষিক। তো এই সংঘর্ষ না করলে অবশ্যই কাঙ্ক্ষিত একটা নির্বাচনের দিকে আমরা যাব। কারণ আমরা নির্বাচন শব্দটা বলি, যে সরকারটিকে বিদায় করেছেন, যে প্রধানমন্ত্রীকে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছেন, তিনিও তো নির্বাচিতই ছিলেন, তিনি অনির্বাচিত ছিলেন না তো। অর্থাৎ আমরা ওই ধরনের তামাশার, ওই ধরনের মস্করার, ওই ধরনের দিনের ভোট রাতে হওয়ার নির্বাচনটা চাই না। একটা সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন চাই। এই ক্ষেত্রে প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে, একটা গরজও আছে। কিন্তু সেই ক্ষেত্রে চেষ্টাটা কিন্তু আমরা ওই রকম দেখছি না। খালি চাই বলে নির্বাচন চাই। তো সুন্দর একটা নির্বাচন হোক। যদি চাই করেন যে নির্বাচন দিয়ে দেন, আমাদের এই প্রশাসনে, বিশেষ করে সিভিল প্রশাসনে এবং পুলিশ প্রশাসনে ওই লোকেরা এখনো আছে যারা আজকে আপনি নির্বাচন ডাকেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে নির্বাচন, তারা নির্বাচন করে দিতে পারবে। কারণ দিনেরটা রাতে করে ফেলার অভিজ্ঞতা তাদের আছে। তারা সবাই কিন্তু চেয়ারে আছে। আগে হয়তো ময়মনসিংহে ছিল, এখন ওনার ফরিদপুরে দায়িত্ব পালন করে। তারা পারবে, তারা বিনা ভোটেও পাশ করিয়ে দিতে পারবে। আপনি যদি বলেন যে আগে তো 153 ভোটে পাশ করে দিয়েছেন, এবার একটু ঝটপট সব 2 আসন পাশ করে দেন। জনাব কামাল, আপনাকে ধন্যবাদ। আপনার প্রসঙ্গটা আপনাকে আরেকটি প্রশ্ন করছি। সেই প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছেন যে নির্বাচন চাই করছি, কিন্তু সেই রকম চেষ্টা হচ্ছে না। আমরা উত্তরটি জেনে নেব। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি, প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরবো আলোচনায়।
আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ সম্প্রতিকে নিবেদন করছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। ফিরবো আলোচনায়। আমি এবার যেতে চাচ্ছি জনাব মাসুক আপনার কাছে, যে কথাটি একটু আগেই জনাব কামাল বলছিলেন যে নির্বাচন চাই করছি কিন্তু সঠিকভাবে নির্বাচনের যে চেষ্টা ওটা করছি না, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, নির্বাচনের কথা আসলেই সংস্কারের কথা আসতেছে, তাহলে নির্বাচন বনাম সংস্কার এই পর্যায়ে আমরা কেন? সে যথার্থই বলেছেন নির্বাচনের যৌক্তিকতাটা। আমি বলি একটা, আমি আগেও বলেছি, অনেকবার অনেক চ্যানেলে বলেছি, একটা অনির্বাচিত সরকার, একটা নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। আর এই সরকার আসার প্রেক্ষাপট তো আমরা সবাই জানি। দেখুন, সংস্কারের কথাটা আসে, যদি আজকে সংস্কার করলাম, এই পদ্ধতিতে নির্বাচন হতে হবে, সবাই মেনে নিল। 5 বছর পর এর চেয়ে বেটার জিনিস বের হয়ে আসতে পারে। যেমন মডার্ন মেডিকেল সায়েন্স জার্নাল বের হয়, নিত্য নতুন বের হয়। একসময় বের হতে ডিম খাওয়া যাবে না, এখনকার 4টে ডিম খাবেন। আমাকে কালকে ডাক্তার বলছে ডেলি 4টে ডিম খাবেন, একসময় ডিম খেত না ভয়। এটা তো একটা গবেষণা হয়, রেগুলার গবেষণা হচ্ছে, সেখানে নতুন নতুন জিনিস বের হয়ে আসে। এটাই সংস্কার। আজকে যে জিনিসটা সংস্কার জনগণের জন্য, কালকে এর চেয়ে বেটার হতে পারে, এটা সেটা সংস্কার। এটা চলমান প্রক্রিয়া, এটা চলবেই। তবে 14, 18, 24 3.5 থেকে 4 কোটি ভোটার ভোট দিতে পারে নাই। ইয়াং জেনারেশন, এই যে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, কেমন শিক্ষা এডুকেশন দেখতে চান, গ্লোবাল ইকোনমি পলিটিক্সে ইকোনমি কি দেখতে চান, কম্পিটিশন টেকবেন কিনা, সোশ্যাল সিকিউরিটি কিভাবে দেখতে চান, সামাজিক ব্যবস্থা কিভাবে দেখতে চান, এই যে আসছে যে পুলিশের কাছে মনোরস্ত্র থাকবে না, এটা কেন আসলো? এটা তো সংস্কার। পৃথিবীর বহু দেশে অস্ত্রই থাকে না পুলিশের কাছে। নিউজিল্যান্ডে অস্ত্রই ছিল না। এই যে একটা ঘটনা, মসজিদে একজন গুলি করে মেরে ফেলো, এরপর অস্ত্র দেওয়া হলো, কারণ অস্ত্র প্রয়োজন হয় না। তো অস্ত্রের প্রয়োজন হয় না। ট্রাফিক তো দরকার, যদি সিগন্যাল আমি মানতাম, ট্রাফিক পুলিশ আমার দরকার ছিল না রাস্তায় দাঁড়াই থাকা। ইন্ডিয়ায় থাকে না, তো ইন্ডিয়ায় থাকে না। আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড থাকে না। এইটাই সংস্কার। এখন এইটা এই দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্ব করার সুযোগ নাই। তবে আমরা যেটা বলেছিলাম, দেখেন, ইলেকশন কমিশন সাংবিধানিক কতগুলো প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন, আপনার পিএসসি, আপনার বিচারক নিয়োগ, আমি এক দল করে, আপনি এক দলে, উনি এক দল করে, আমাদের এই দলের আদর্শ নিয়ে আমাদের বিতর্ক থাকবে, সমালোচনা থাকবে। এইসব প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা হয় না, হবে না, সেটাই কথা, এটাই সংস্কার। ইন্ডিয়ায় আপনি দেখেন কি তুলকালাম কাণ্ড, কই ইলেকশন কমিশনটা বলে না, কই বলে নাই তো ইলেকশন কমিশন ম্যানিপুলেট করছে, বলে তো না, পুলিশের বিরুদ্ধে বলে না, তো বিডিআরের বিরুদ্ধে বলে না। তো এই জায়গাগুলো আমাদেরকে অন্তত পক্ষে দিনের শেষে ওইটাই সবার আগে বাংলাদেশ, আমাদের সামরিক বাহিনী, দেশপ্রেমিক সামরিক বাহিনী, এটাকে বিতর্কিত করা যাবে না। সর্বোচ্চ চাকরির নিয়োগ হয় যেখানে তারা দেশ চালাবে, সেটা নিয়ে বিতর্ক করা যাবে না, দলীয়করণ করা যাবে না। নির্বাচন কমিশন, ভারতে দেখেন ইলেকশন কমিশন কত বড় শক্তিশালী। আপনারা জানেন কি রায় দিছে ভারতের সুপ্রিম কোর্ট? নির্বাচন কমিশন নিয়োগ হবে কারা দ্বারা? প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রী, হাইকোর্টের চিফ জাস্টিস। জনাব মাসুক, আপনার কাছে আমি আবারও ফিরবো। আমি এই পর্যায়ে যেতে চাচ্ছি মোস্তফা কামাল আপনার কাছে। আমি যদি আবারও সেই আন্দোলন দাবির বিষয়টিতে আসি, সেক্ষেত্রে এত দাবির কারণ কি? এই আমলের সরকার বা অন্তর্বর্তী সরকারের কাছে এত দাবি কেন? সেটা আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই। সরকার পতনের পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া শূন্যতা ও অনিশ্চয়তা দাবি আন্দোলনের জন্য রাস্তায় নামার সুযোগ করে দিয়েছে কিনা? জনাব কামাল, আমি ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতি পরে এসে আমি আপনার কাছ থেকে উত্তরটি জেনে নিব। সুপ্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরবো আলোচনায়। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন
দেশ সাম্প্রতিকে নিবেদন করছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার। বার ফিরবো আলোচনায়। আমি যেখানে ছিলাম, মোস্তফা কামাল আপনার কাছে ছিলাম, যে প্রশ্নটি ছিল সরকার পতনের পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া শূন্যতা এবং অনিশ্চয়তা কি দাবি আদায়ের জন্য রাস্তায় নামার সুযোগ করে দিয়েছে কিনা? কিছুটা তো অবশ্যই দিয়েছে। 15 বছর 15.5 বছর কথাই বলতে পারেননি, এখন একটু কথা তো বোবায়ও বলবে, এটা একদম প্রাসঙ্গিক। কিন্তু ওই কথাগুলো যদি কথা কুকথা না হয়, অত্যন্ত প্রাসঙ্গিক হয়, যৌক্তিক হয়, এটা সৌন্দর্য একদিকে, আরেকদিকে এটা দেশের কাজেও লাগে। আমরা যে একটা সুযোগ পেয়েছি, 9 মাস আগেও কি আমরা ভেবেছি এরকম একটা সুযোগ পাওয়া যাবে যে সংস্কারের কথা বলা যাবে? কথা বলা গেছে, তখন সংস্কার শব্দটা উচ্চারণ করা গেছে, যায়নি। এখন তো উচ্চারণ করতে পারছেন। মাসুক ভাই টক শোতে এসেছেন, এই মুহূর্তে হয়তো বা জেলে থাকতেন অথবা কোথায় থাকতেন নিজেও জানেন না। তাহলে আমার তো একটু মনে রাখার দরকার আছে যে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আর এই মুহূর্তে আমার জন্য করণীয় কি। আবার ভাববার বিষয় আছে যে কি জন্য এত বড় দলের, বিশাল দল আওয়ামী লীগ, প্রাচীন দল, এই দলটির প্রধানকে এক কাপড়ে পালাতে হয়, দুপুরের খাওয়াটাও ভাগ্যে জোটেনি। ওখান থেকে কিন্তু শিক্ষা নেয়ার বিষয় আছে ওনাদেরও। আর যারা এই পরিণতির শিকার হয়েছেন তারা শিখবেন কিনা এটা তাদের বিষয়, কারণ তারা এখনো শিখবেন বলে ওরকম কোনো বার্তা আমাদের কাছে নাই। বরং তারা বলছেন যে যা করেছেন ঠিকই করেছেন, পালাননি, যে কোনো সময় চট করে চলে আসবেন। তো এই ক্ষেত্রে ওনাদের জন্য শিক্ষার আছে যে ওনাদেরও যেন এইভাবে এক কাপড়ে পালাতে না হয়। অর্থাৎ এক কথা যদি বলা যায় যে কি করিলে কি হয়, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল দেখা হয়েছে, তাদেরও দেখা হয়েছে, আপনার আমারও কিন্তু দেখা হয়েছে। প্রত্যেকের যে একটা সীমানা আছে, কথা কতটুকু বলা যায়, কতটুকু অনুমোদনযোগ্য, ওই বিবেচনা কিন্তু নিজের মধ্য থেকে আসতে হবে। এবং প্রকারান্তরে ওটাও একটা সংস্কার। আপনাকে ধন্যবাদ মোস্তফা কামাল। আমি এবার প্রশ্ন রাখতে চাই মাসুকুর রহমান আপনার কাছে অন্য একটি প্রসঙ্গ। সেটি হচ্ছে গতকালকে এবং আজকেই বলছিলেন হান্নান মাসুদ, উনি বলছিলেন যে অবৈধ রায়ের মাধ্যমে মেয়র হওয়ার শখ কেন? এই প্রসঙ্গটা টেনে যদি বলতে চাই, আপনারা তো বলছেন বিগত সরকার, বলছেন না বিগত সরকার আসলেই দোসরের সরকার। তো সেই দোসরের আমলে যে রাজনীতি ছিল, দোসরের আমল যে নির্বাচন ছিল, তা তো আমরা কেউই মানছি না, আপনারাও মানছেন না। তাহলে সেই নির্বাচনটিকেই আমরা কেন আবার দাঁড় করিয়ে দিতে চাচ্ছি, এবং সেই নির্বাচনকে ঘিরে কিংবা সেই বিষয়টিকে ঘিরে এই যে ইশরাক হোসেন, ওনাকে আমরা মেয়রের জন্য দাবি করছেন আপনারা এবং এর জন্য আন্দোলন করছেন, এই কারণটি ব্যাখ্যা করবেন। দেখুন, যে ভদ্রলোক বলছে কি রায়, হান্নান মাসুদ কি বলছে, কি রায়, এটা বলেছে অবৈধ রায়ের মাধ্যমে মেয়র হওয়ার শখ কেন। আমাকে সময় দিবেন। দেশটাতে বেগম খালেদা জিয়া একটা টাকা তসরুপ করে না, লোয়ার কোর্ট তাকে সাজা দিছে, হাইকোর্ট তাকে সাধারণত কমিয়ে দেয় অথবা ওইটাই বহাল রাখে, তাকে দ্বিগুণ করছে। উনি কি তখন বলছে এই রায়টা অবৈধ রায়? আমি আপনার ইশরাকের বিষয়টা আমি বলি। আওয়ামী লীগ আমলে সিটি কর্পোরেশন নির্বাচন উত্তর দক্ষিণ 2 বার হয়েছে। কি হয়েছে আপনারা জানেন? ওই সময়ের গোয়েন্দারাই আমাকে বলছে পরাজয়, আওয়ামী লীগের যারা ইলেকশন করছে তাদের পরাজয়টা কেমন হয়েছে সেই ভাষাটা আমি বলতে পারি না। বলছে এইরকম পরাজয়। ইশরাককে যারা ভোট দিয়েছে কিংবা যারা যে ভোট কাউন্ট হয় নাই, যারা রায় প্রতিফলন হয়, যারা ভোট দিতে পারে নাই, তারাই এই রায় ইশরাককে কোর্ট বিজয়ী ঘোষণা করেছে। হ্যাঁ, গেজেট হয়েছে, আইন মেনেই করছে। এখন শপথটা নেওয়া, কারণ এই যে ইশরাকের সাথে কিন্তু আপনি বিএনপির লোক ভাইবেন না, কারণ ওর বাবা এখানে জনপ্রিয় খোকা সাহেব মেয়র ছিল, তার মারা যাওয়ার পর ফ্যাসিস্টের আমলে জানা যায় যে লোক সমাগম হয়েছে সেখানে। কারণ হইলো জনগণ। আমি আবারও বললাম না, ওই যে জনপ্রতিনিধির কাছে মানুষ যেতে পারে, সেবা পেতে পারে, আমলারা দায়িত্ব থাকলে সেটা পায় না। নির্বাচনই মানি না, আপনারাও মানেন না, কিন্তু সেই সময়কার নির্বাচনকে ঘিরে আজকে কেন সেটা প্রতিষ্ঠিত হবে? আমরা যখন 14তে ইলেকশনে যাই নাই, 154 জন বিরোধী প্রতিদ্বন্দ্বী হয়েছে। সুশীল সমাজ, এই মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ওনরা দেশ বিদেশে যা দেশ নিয়ে ভাবে বলছে আপনার ইলেকশন যেতেন। 18তে গিয়েছিলাম, কি হয়েছে বলছেন স্থানীয় সরকারের বিষয়। আমরা যদি এই ইলেকশন না যেতাম তাহলে আপনি কি করে বুঝতেন? আর মনিপুলেট করে আমরা যদি 18 ইলেকশন না যেতাম
তো এই রাতের আপনাকে বুঝাইতে পারতাম না এই কোন রাজনৈতিক দলের নেতৃত্বে, আমি বলি বিএনপি আন্দোলনটা তো এটা হতে পারে রাজনৈতিক দলের নেতৃত্বে নির্বাচন করে তাকে প্রতিষ্ঠিত করার চিন্তা থাকতে পারে। রাজনৈতিক দলের নেতৃত্বে নির্বাচন হতে পারে। আমাদের চিটাগাং পেয়েছি না, আমরা এই মামলা করা ছিল তো। আমি সুধান্ত শেখর হাওলাদার, দিলওয়ার সাইদি ইলেকশন করেছিল, সুধান্ত শেখর হাওলাদার মামলা করেছে, মামলা রায় পেয়েছে তার পক্ষে। আপনাকে ধন্যবাদ জনাব মাশরুকুর রহমান। আমি যেতে চাচ্ছি মোস্তফা কামাল আপনার কাছে এই বিষয়টি নিয়ে ছোট্ট করে একটু বলবেন, আমরা একদম সময় 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। বিষয়টি অত্যন্ত পরিষ্কার, এখানে রাজনৈতিক উপাদান আছে, আইনগত বিষয় আছে, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন আছে, সেই সাথে সরকারের ভূমিকা আছে। যেখানে প্রজ্ঞাপন আছে, আদালতের রায় আছে, তাহলে ওখানে এখন কাজ হচ্ছে শপথ, গেজেট হয়ে গেছে। কিন্তু সেটা নিয়ে যে বাহানা হচ্ছে, এর মধ্য দিয়া ইশাক সাহেব যে বার্তাটি দিয়েছেন, যে তিনি জানাতে চেয়েছিলেন, বুঝাতে চেয়েছিলেন যে নির্বাচনের বিষয়ে এই সরকার এবং এই নির্বাচন কমিশন কতটা আন্তরিক, এই ইশাক সাহেবের এই ঘটনার মধ্য দিয়ে সেটার একটা প্রমাণ তিনি দেখানোর চেষ্টা করেছেন এবং সেটা প্রমাণ হয়েছে। আরেকটু যোগ করে সেখানে তিনি আরেকটি কথা বলেছেন যে যারা ওখানে আন্দোলন করছে, আজকে যে বার্তাটা দিয়েছেন যে তারা প্রতিবাদ যেন করেন, কিন্তু যেন ভাষা সুন্দর করেন, সুন্দর শব্দ প্রয়োগ করেন। এটাও কিন্তু একটা বিউটি। এটা এই সময়ের জন্য যেখানে আমরা উশৃঙ্খল কথাবার্তা বলি, নগর ভবনে তালা দেওয়াটাকে সেটা আন্দোলনের একটা অংশ, একটা প্রতীকী অংশ, প্রতীকী প্রতিবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোস্তফা কামাল। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের দেশ সাম্প্রতিকের আয়োজন ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো কোনো নতুন বিষয় এবং আলোচনা নিয়ে। শেষ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।